লাভলি, কিউট, দেখলেই মন ভালো হয়ে যায়, তাই না? কিন্তু আজকের দিনে নাকি এরাই খুব বড় প্রবলেম। কিভাবে? অনেক রকম বলা যায়। সংখ্যায় অনেক বেড়ে যায়, ডিস্টার্ব করে, চারদিক নোংরা করে, গৃহপালিত পশু পাখিদেরকেও কখনো কখনো আক্রমণ করে, আবার কেউ বলেন কামড়ায়, দাঁতে বিষ আছে। এক এক করে এই সমস্যাগুলির বিষয়ে আলোচনা করব আর সমাধানের আলোচনাও করব। প্রথমত, সংখ্যায় অনেক বেড়ে যায়, এই কথাটার মধ্যে একটা সত্য আছে। সত্যি এরা সংখ্যায় খুব দ্রুত বাড়ে আর খুব দ্রুত মরেও, কিন্তু এর মধ্যে এদের দোষ কতটা? এক ফোঁটাও নয়। দোষটা আসলে আমাদের। খুব ভালো করে লক্ষ্য করবেন বন্ধু, কুকুরের সংখ্যা বৃদ্ধির হার মানুষের সংখ্যা বৃদ্ধির হারের সাথে সমানুপাতিক। গ্রামাঞ্চলে চলে যান, দেখবেন কুকুরের সংখ্যা কিন্তু এত বেশি নয়। সেখানে শেয়াল আছে, তারা এদের প্রাকৃতিক দুশ্মন। শেয়াল আর কুকুর পরস্পরের সংখ্যাকে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করে। যখন নগরায়ন হতে থাকে তখন প্রকৃতির এই প্রাণীগুলি আরও বেশি করে মনুষ্য সভ্যতা নির্ভর জীবনযাপন করতে বাধ্য হয়। এতে কি হয়? এদের খাদ্য হয় মানুষের ফেলে দেওয়া যাবতীয় বর্জ্যবস্তু। মানুষের ফাস্টফুডের টুকরো থেকে গার্বেজ ভ্যাটের বাসি পচা খাবার, পরিত্যক্ত ডায়াপার থেকে ফেলে দেওয়া স্যানিটারি প্যাড, মাছের বাজারের কাঁচা মাছের ফুলকো থেকে ড্রেনের জল। আমরা দেখি এগুলো খেয়েও তো এরা মরে না, তাহলে মনে হয় এগুলোই এদের খাদ্য। মরে বন্ধু, মরে। আমরা কি খেয়াল করি? যে কুকুরটা শহরে বর্জ্যবস্তু খেয়ে বেঁচে থাকে আর যে কুকুরটা গ্রামে ওর বাড়ির এঁঠো কাঁটা খেয়ে, জঙ্গলের পোকামাকড়, মরা পাখির বডি, মৃত গরুর হাড় চিবিয়ে বাঁচে, তাদের মধ্যে স্বাস্থ্যের কত ডিফারেন্স, আয়ুষ্কালের মধ্যে কত তফাৎ? না, আমরা দেখি না, কারণ আমরা আত্মকেন্দ্রিকতায় মগ্ন। আমাদের সময় কোথায় প্রকৃতির দিকে, প্রকৃতির জীবগুলোর দিকে ফিরে দেখার? আসলে বন্ধু, আমরা আজকাল আর দেখি না, আমরা শুধু দেখাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফরেনার বৌমা কিংবা জামাই, আমার দামি রেস্টুরেন্টে খাওয়ার বিল, এমনকি আমার হাই প্রোফাইল রোগের হাইটেক চিকিৎসার হাই অ্যালার্ট বিল পর্যন্ত। দর্শনীয় স্থানে বেড়াতে গিয়ে আমরা নিজেদের সুসজ্জিত ছবি যত তুলি, দর্শনীয় স্থানটির ছবি তার অর্ধেকও তুলি না, কারণ দেখাতে হবে তো। আমরা আর দেখি না। আমরা দেখি না ভোরের সূর্যোদয়, কারণ ভোরের দিগন্ত আমাদের সুউচ্চ বহুতলে ঢাকা পড়ে গেছে বহুদিন আগে। আমরা দেখি না কচি দূর্বাঘাসের ওপর ভোরের শিশির, কারণ ঘাস টাস আমরা চেঁচে পুছে পরিষ্কার করে দিয়েছি। এটাও আমাদের পরিচ্ছন্নতার একটা আজব নমুনা। আমাদের চোখে পড়ে না শীতের ভোরে সূর্যের নরম আলোয় রাস্তার কুকুরের কচি বাচ্চাগুলোর হুটোপাটি খেলার আনন্দ, হলুদ বেনেবৌ পাখির পিউকাহা ডাক। আমরা দেখি না, আমরা বুঝি না, কারণ আনন্দ আমাদের ছেড়ে ক্রমেই দূরে, আরও দূরে চলে যাচ্ছে। আমাদের হুল্লোড় আছে, আনন্দ নেই বললেই চলে। তাই আমরা দেখতেই পাই না যে ওরা কত সুন্দর, কতটা পোটেনশিয়াল আছে ওদের মধ্যে। আমাদের হিসাবে ওরা বাজে কুকুর বা নেড়ি কুকুর। আর ভালো কুকুর কোনটা? যেটা বিদেশি, সেটাই ভালো। এখানে একটা প্রশ্ন আছে, স্যার বা ম্যাডাম, আপনি কোন দেশি? মার্জনা করবেন কথাটা রূঢ় শোনালো বলে, কিন্তু নিজের জাতকে, নিজের দেশকে, নিজের মাটিকে সম্মান করতে আর কবে শিখবেন? জীবনটা তো গড়াতে গড়াতে শেষের দিকে চলে গেল। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রথমে দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার আমাদের। মানুষ হয়ে পৃথিবীতে আসা মানে শুধু সুবিধা নিতে আসা নয়, দায়িত্ব আছে পুরো পরিবেশকে ভালো রাখার। আপনি বলবেন এদের ভালো আমি কিভাবে করব? আসুন সেটাই এবার আলোচনা করি। প্রথমত, প্লিজ এটা বুঝুন যে ওরা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের পরিবেশের অঙ্গ। আর পরিবেশের সবটুকু জুড়ে যখন শুধু মানুষই থাকে, তখন পরিবেশ ভালো রাখার দায় আমার, আপনার, অর্থাৎ আমাদের মানুষদেরই। ওদের কতটুকু দরকার? ওরা এক মুঠো ভাত আর বর্ষায় একটু মাথা গোঁজার জায়গা পেলেই বিন্দাস, সেটুকু দিতেও আমরা অক্ষম। আমরা এতই ক্রিপলড। এরপর আসে ওদের বংশবৃদ্ধির কথা। তো সে বিষয়ে প্রতি শহরে মিউনিসিপ্যালিটি রয়েছে, তাদের কাছে আমরা মাস অ্যাপিল করতে পারি এদের মাস স্টেরিলাইজেশন করানোর জন্য। এছাড়াও লোকাল অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে কথা বলা যায়, ডিএসপিসিএ গঠন করে স্টেরিলাইজেশনের জন্য ফান্ড এনে কোনো এনজিওর মাধ্যমে অন্তত স্টেরিলাইজেশন করানো যায়। এই ব্যাপারটার সামান্য একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। এসপিসিএ হলো একটি আন্তর্জাতিক সংগঠন, সোসাইটি ফর প্রিভেনশন এগেইনস্ট ক্রুয়েলটি টু অ্যানিমালস।
সমস্ত দেশে এদের ব্রাঞ্চ আছে, যেমন ইন্ডিয়াতেও আছে। এবার সব দেশের প্রতিটি রাজ্যেও এদের ব্রাঞ্চ আছে এবং ওয়েস্ট বেঙ্গলেও অতএব আছে। আবার ওয়েস্ট বেঙ্গলের প্রতি জেলার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটি করে এসপিসিএ ব্রাঞ্চ সরকারিভাবে রেজিস্টার্ড করতে পারে। ইনফ্যাক্ট নির্দেশ দেওয়া আছে রেজিস্টার্ড করানোর জন্য। আর এই রেজিস্টার্ড সংগঠনের প্রেসিডেন্ট হওয়ার নিয়ম হচ্ছে জেলার ডিএমের। এর সেক্রেটারির পোস্ট চেয়ারের ক্ষমতা বলে প্রাপ্ত হন অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর। এছাড়াও বডি মেম্বারদের মধ্যে থাকেন জেলার পুলিশ সুপার এবং একটি বা দুটি লোকাল এনজিও বা অ্যানিম্যাল লাভার্স। এই সংগঠনের মাধ্যমে ফান্ড পাওয়া যায়, আর সেই ফান্ড পেলে বছরে 100-150 কুকুরের অপারেশন করানো অন্তত সম্ভব। তাহলে জেলায় রাস্তার কুকুরের সংখ্যা কম থাকবে বা আয়ত্তের মধ্যে থাকবে। বছরে মাত্র 2-2.5 লাখ টাকা ফান্ড হলেই 100 থেকে 150 কুকুরের অপারেশন হয়ে যাওয়া সম্ভব। আর সরকারি ফান্ডিং হিসেবে এই টাকাটা অত্যন্ত সামান্য টাকাই। চতুর্থত, ডিস্ট্রিক্ট ভেট হসপিটালগুলো অনেক জায়গাতেই একেবারে নামকাওয়াস্তে আছে, যেমন আমাদের হোম টাউন বাঁকুড়াতেও তাই। একটা ডিস্ট্রিক্ট ভেট হসপিটাল, একজন মাত্র ডাক্তার, কোনো সার্জন ডাক্তার নেই। বেলা 3টের পরে বা ছুটির দিনে যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট থাকে, জম ছাড়া তাকে দেখার কেউ নেই। এই বিষয়টা নিয়ে ডিএমকে অ্যাপ্রোচ করা দরকার। ভালো একটা ভেট হাসপাতাল সভ্য একটা দেশে, একটা জেলা শহরে না থাকাটা লজ্জার কথা। এই কাজগুলো হলে এবার কাজ করার প্রধান দায়িত্ব আমাদের মতো এনজিওদের এবং সহযোগিতা করার দায়িত্ব অবশ্যই জনগণের। এদের রোগ জ্বালায় দেখভাল করা, প্রয়োজনে শেল্টার দেওয়া, এদের টিকাকরণ, এদেরকে ট্রেনিং দেওয়া, এই সব কাজগুলো তখনই সম্ভব কারণ এদের সংখ্যাটা তখন আয়ত্তের মধ্যে থাকবে। এইখানে আবার কারো কারো ভুরু কুঁচকে যেতে পারে, দেশি কুকুরের আবার ট্রেনিং। কিন্তু বন্ধু, এটা শুনতে সেরকম লাগছে না যে শূদ্রের সন্তান আবার লেখাপড়া করবে কেন? আসলে এটাও এক প্রকার কাস্ট সিস্টেম, তাছাড়া আর কিছু না। ছোট্ট করে একটা উদাহরণ দিই। ফ্রেন্ড, আশা নামে একটি কুকুর, নামটা আপনি নেটে পড়েও থাকতে পারেন। এটি একটি দেশি ব্রিডের অত্যন্ত সফল পুলিশ কুকুর। সম্পূর্ণ রাস্তা থেকে একটি মাতৃহীন শিশুকে রেস্কিউ করে নিয়ে এসে ট্রেনিং দেওয়া হয় পুলিশ ট্রেনিং কোয়ার্টারে এবং পুলিশ ডগ ট্রেনিং কোয়ার্টারে, এবং ট্রেনিংয়ে সে শারীরিক সক্ষমতা ও মেধার দুর্দান্ত পরিচয় দেয়। বর্তমানে সে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ডগ স্কোয়াডে অত্যন্ত সাফল্য এবং যোগ্যতার সঙ্গে চাকরি করছে। এই রকমই পুলিশে চাকরি করা আরেকটি দেশি কুকুরের নাম হলো ঠেঙ্গা। সেও যথেষ্ট যোগ্যতার সাথে উত্তরপ্রদেশের ডগ স্কোয়াডে কাজ করছে। তো কুকুরদের সংখ্যাটা যদি এই লেভেলে কমিয়ে আনা যায়, তবেই দেখতে পাবেন কেমনভাবে এই সামাজিক দায়গুলি সামাজিক রিসোর্স বা অ্যাসেটে বদলে যেতে পারে। সেটা কীরকম জানেন? তো বন্ধু, রাতের শহরে আপনার পাড়ায় এই কুকুরেরা কতটা ক্রাইম কন্ট্রোল করে না আপনি হয়তো জানেন না, কারণ আপনি দেখেন আপনাকে রাতের রাস্তায় তাড়া করছে। এটা কি দেখেন ও আপনার বা আপনার প্রতিবেশীর দরজা থেকে কতবার চোর তাড়িয়েছে? বন্ধু দেখুন, চোখখান খোলা রাখুন, দেখতে পাবেন। আপনি হয়তো মায়া করে ওকে 2 টুকরো বিস্কুট দেন, আপনি জানেনও না ও আপনার বাড়ি পাহারা দেয় রাতে। আপনার স্কুটারের আওয়াজের জন্য ও কান পেতে থাকে। আপনার সন্তান সন্ধেবেলা যখন টিউশন পড়ে বাড়ি ফেরে, ও লেজ নাড়াতে নাড়াতে আর পাহারা দিতে দিতে পিছন পিছন আসে। কোনো মাইনে চায় না, কোনো সম্বর্ধনা চায় না, চায় একটু মায়া, একটু সহানুভূতি। এটুকুর জন্য এরা জীবন দিয়ে দেয়। তো এরা সমাজের অ্যাসেট নয়? আরও প্রমাণ দিই। সুন্দরবনের জঙ্গলের আশেপাশে বা গির অরণ্যের ধারে কাছে যেসব গ্রামীণ বসতি আছে, সেখানে গ্রামের কুকুরেরা যতক্ষণ রাত পাহারায় থাকে ততক্ষণ বাঘ বা সিংহরা গ্রামে ঢুকতে সাহস পায় না। আমার বক্তব্য যদি বিশ্বাসযোগ্য মনে না হয় তো ইন্টারনেট ঘেঁটে দেখে নিন। এরপরেও বলবেন যে কুকুরেরা রিসোর্স অ্যানিম্যাল নয়। আসল কথা, আমরা ওদের প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। পরবর্তী পয়েন্ট, চারদিক নোংরা করে। হ্যাঁ, এই কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। বন্ধু, একটু তুলনা করবেন, কে নোংরা করে, কুকুর না মানুষ? আজকের গোটা দুনিয়ায় যাবতীয় পলিউশনের জন্য একমাত্র দায়ী হলো মানুষ, মানুষ এবং মানুষ, অন্য কেউ নয়। ওরা যেটুকু নোংরা করে জৈব ধর্মে, সেটা তো বায়োডিগ্রেডেবল। আর মানুষ কী কী প্রকার দূষণ ঘটায় সে তো সবাই জানে। আবার কেউ কেউ বলে কুকুরেরা চেঁচায়। বন্ধু, তাহলে একটু দেখুন কুকুরের তুলনায় কতটুকু চেঁচায়। সমস্যা নম্বর 3, গৃহপালিত প্রাণীদের আক্রমণ করে। আমাদের দেশে গৃহপালিত পশুরা অনেক সময়ই রাস্তায় বা মাঠে বা খোলা জায়গায় থাকে, কিন্তু কুকুর সাধারণত গৃহপালিত প্রাণীদের আক্রমণ তো করেই না, বরং প্রোটেকশন দেয়। যদি আমরা কুকুরদেরও এক মুঠো ভাত খেতে দিই বা সামান্য একটু কেয়ার নিই ছোটোবেলা থেকে, তখন
তারা মনে করে যে এই পাড়া, এই বাড়ি এবং এই অন্যান্য জন্তুগুলি সব তার নিজের লোক, সবাইকে সহ গোটা এলাকাটাকে প্রোটেকশন দেয়। মানুষ যখন তাদেরকে দূরছাই করে, হেনস্থা করে, তখন তারা সেই এলাকাটাকে ঠিক নিজের মনে করতে পারে না, ইনসিকিউরড ফিল করে। যাবতীয় সমস্যার জড় হচ্ছে সেটাই। 4 নম্বর সমস্যা, কামড়ায়, দাঁতে বিষ আছে। বন্ধু, কুকুরের দাঁতে বিষ থাকে না। যদি কোনো কুকুরের জলাতঙ্ক হয়, বিষ বলতে যা বোঝায় সেটা কেবল তখনই থাকে, আর সেটা খুব কম সংখ্যক কুকুরেরই হয়, বিশেষত দেশি কুকুরের খুব কমই হয়। মানুষ ওসব বিষয়ে এতটাই অজ্ঞ আর এতটাই অন্ধ যে কোনো কুকুর যন্ত্রণায় ছটফট করলেও মানুষ বলে কুকুরটা ক্ষেপে গেছে। আসলে তো ক্ষেপে যাওয়া শব্দটাই ভুল। কুকুরের ক্ষেপে যাওয়া বলে কিছু হয় না। কুকুরের জীবনে ও সমাজে মানুষের মতো অত জটিলতা নেই যে তাদের মানসিক সমস্যা হবে। জলাতঙ্ক একটা মারাত্মক ভাইরাস ঘটিত রোগ। এই সমস্যাটি থেকে রক্ষা পাওয়ার জন্য দরকার ব্যাপক হারে টিকাকরণ। একটি এলাকার 70% কুকুরকে জলাতঙ্কের টিকা দিলেই সেই অঞ্চল থেকে জলাতঙ্ক মোটামুটি ভ্যানিশ হয়ে যায়। আর বাস্তবের মাটিতে এটা করা যে কতটা সহজ সেটা আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম অনেক দিন আগেই করে দেখিয়েছে। আজ থেকে বছর কয়েক আগেই সিকিম স্ট্রে ডগদের মাস ভ্যাকসিনেশনের মাধ্যমে রেবিজ ফ্রি স্টেটে পরিণত হয়ে গেছে। আমরা সেটা করতে পারিনি, আর তার দায় আবার কুকুরদের ওপর চাপিয়ে চলেছে নির্লজ্জের মতন। এসব না জেনে না বুঝে কিছু নির্বোধ ব্যক্তি আবার কুকুরদের দলে দলে হত্যা করে নির্বংশ করার চেষ্টা করে। প্রথমত, সেটা সাংঘাতিক নৃশংস, অমানবিক এবং পুরোপুরি বেআইনি কাজ। দ্বিতীয়ত, সেটা সফল করা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল, এবং এসব সত্ত্বেও এটা সম্পূর্ণ সফল করা কার্যত অসম্ভব। কারণ 50% কুকুরকেও হত্যা করতে সফল হওয়া সম্ভব হবে না। ওরা আত্মরক্ষায় যথেষ্ট পটু। ওরা এলাকা থেকেই এস্কেপ করে বহু দূরে দূরে চলে যাবে এবং পরে আবার ফিরে আসবে। তৃতীয়ত, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এভাবে ওদেরকে বিলুপ্ত করা সম্ভব হবে, যদিও হবে না, তবু ধরে নিলাম। তো এইভাবে একটি ডমিনেন্ট প্রজাতিকে বিলুপ্ত করার পরিবেশের ওপর মারাত্মক বিরূপ এফেক্ট আছে। কী এফেক্ট হবে সেসবের ডিটেলে এখানে যাচ্ছি না, কারণ সেটা আর একটা লম্বা কাহিনী হবে। শুধু এটুকুই বলবো যে লম্বা এবং সুদূর প্রসারী এফেক্ট একেবারে সাইড এফেক্টের চেইন রিয়াকশন তৈরি করবে, এবং সেক্ষেত্রে আমরা মানুষেরা এমনিতেই কুকুর, গরু, ছাগল, বাঘ, সিংহ, পাখি, হাতি, গাছ, জলাশয়, বিশুদ্ধ বাতাস, মাটি, আকাশ সব কিছুকেই ডিস্টার্ব করবার রেকর্ড তো করেই ফেলেছি। সেই পথে আরও এগিয়ে নিজেদের সর্বনাশের পথটাকেই আরও প্রশস্ত করে ফেলব। তাই আসুন আমরা কুকুর সহ অন্যান্য প্রাণীদের জন্য গাছপালা, মাটি, বাতাসের জন্য পথে চলি, অন্যান্য প্রাণীদের স্বার্থে নয়, নিজেদের স্বার্থেই। সবশেষে আরও একটা কথা বলতেই হয়, নেদারল্যান্ডস। এই দেশটির নাম নিশ্চয়ই আপনি শুনে থাকবেন, কিন্তু শুনেছেন কি যে এই দেশের রাস্তায় কোনো স্ট্রিট ডগ থাকে না? দাঁড়ান, উল্টো মনে করবেন না প্লিজ। এমন মোটেও নয় যে তারা সব স্ট্রে ডগেদের মেরে ফেলেছে, বরং ঠিক উল্টো। ওখানকার সরকার স্ট্রে প্রবলেম সমাধানের ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে। তারা CNVR নামে একটি প্রোগ্রাম চালায় পুরো এলাকা জুড়ে। CNVR আর কিছুই নয়, কালেক্ট, নিউটার, ভ্যাকসিনেট অ্যান্ড রিটার্ন। এই প্রোগ্রামের আওতায় সরকারের তরফ থেকে ভেটেরিনারি টিম স্ট্রে ডগদের তুলে এনে তাদের নির্বীজকরণ অপারেশন করে, অ্যান্টি রেবিজ ভ্যাকসিন করে, সুস্থ করে আবার তাদের নিজের নির্দিষ্ট এলাকায় ছেড়ে দিয়ে এসেছে। এভাবে যখন রাস্তার কুকুরের সংখ্যা যথেষ্ট কমে গেছে, তখন স্বেচ্ছাসেবী সংস্থা ও দেশের জনগণ সেগুলিকে একদম সস্নেহে অ্যাডপ্ট করে নিয়েছে। ফলে রাস্তায় কোনো বেওয়ারিশ পথকুকুর আর নেই। তো নেদারল্যান্ডস যদি পারে, তাহলে আমরাই বা কেন পারবো না? এমন কিছু বিশাল বাজেটের ব্যাপার তো নয়। দরকার শুধু সরকারি উদ্যোগ আর NGOগুলির এবং জনগণের সদিচ্ছা।